অদিতি, ও অদিতি, এদিকে আয় না মা। আমি আটাটা মেখে রেখেছি, রুটিগুলো করে নে, তোর বাবা তো আসার সময় হয়ে গেল। কি মা, আটাটা আমি মেখে রাখতাম, রোজ রোজ আমাকে কেন রুটি করতে বলো? যাতে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের নাক না কাটা যায়। আটা তো তুই ঠিকঠাক মেখে নিস, কিন্তু এখনো পর্যন্ত গোল করে রুটি বেলতে পারিস না, তাই রোজ রোজ করলেই তো ঠিক পারবি। উফ, রান্নাঘরে কি সাংঘাতিক গরম মা, তার উপরে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত রুটি করতে হবে। উফ, অতগুলো মানে? বাবা খাবে 4টে, আমি খাবো 3টে, আর তুই খাবি 2টো, মাত্র তো 9টা রুটি। 9টা রুটি কি কম মা? না না, আমি এত রুটি করতে পারবো না। কিছুদিন আগেই তো আমি ফেসিয়াল করিয়েছি মা, এই গরমে দাঁড়িয়ে রুটি করলে আমার গালে তো পিম্পল এসে যাবে। হে ভগবান, এখনকার মেয়েদের যে কি হয়েছে কে জানে। আর আমাদের সময়কে দেখো, এক একদিন 40টা করে রুটি করতে হতো যখন জয়েন্ট ফ্যামিলি ছিল। আর এই মেয়ে কি বলে? হ্যাঁ, সেটা তো তুমি পারবেই, কারণ তোমার শ্বশুরবাড়ি পাহাড়ের মাঝখানে ছিল, যেখানে গরম ছিল না। তারপরে স্নোফলসের মজা, আহা কি দারুণ হবে ওখানে থাকতে। তোর যদি এটা মনে হয় তাহলে ঠিক আছে, কালকেই তোর মাসিকে বলছি ওই পাহাড়ের মধ্যেই তোর শ্বশুরবাড়ি খুঁজে দিতে। আরে মা, এটা তো দারুণ আইডিয়া, এটা আগে আমার মাথায় আসেনি কেন? দারুণ বললে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি মাসিকে কল করে একটা কথা বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক, কিন্তু শর্ত আমার একটাই, ছেলে ওখানকার বাসিন্দা হতে হবে, আর তার ঘর থাকবে একদম টপে, একদম পাহাড়ের চূড়ায়, যেখানে সবথেকে বেশি স্নোফলস হয়। সত্যি মা, এরকমটা হলে দারুণ মজা হবে। স্নোফলসের জন্য আর ছুটি নিতে হবে না, আর এই গরমেও কষ্ট পেতে হবে না। ঠিক আছে মা, তাহলে তুমি রুটি বানাও, আর আমি ভাবি আমার বিয়ের রিসেপশনে আমি কি ড্রেস পরবো। উহ, কি মজা। এই বলে অদিতি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। কি হবে এই মেয়ের, একদম পাগল। যাই বাবা, রুটিগুলো বানিয়ে নি। ম্যাডাম তো চলে গেলেন নিজের শ্বশুরবাড়ির স্বপ্ন দেখতে। আরে কে যাচ্ছে শ্বশুরবাড়ি? তুমি না আমি? কি বলো? আরে আমার কোথাও যাওয়ার মন নেই, না নিজের শ্বশুরবাড়িতে, না তোমাকে কোথাও পাঠাতে। তোমার মেয়ের মাথায় তো এখন ভূত চেপেছে, ও বিয়ে করলে পাহাড়েই বিয়ে করবে। ওর নাকি উঁচু পাহাড়েই শ্বশুরবাড়ি চাই। এবার তুমি তোমার মেয়েকে বোঝাও যে পাহাড়ে থাকতে কতটা কষ্ট হয়, কত কষ্ট পেয়েই না আমরা পাহাড় ছেড়েছি। আমাদের সময়টা আলাদা ছিল বিভা, এখন পাহাড়ও অনেক উন্নত হয়েছে, ওখানকার জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। আরে যতই পরিবর্তন হোক না কেন, এখানকার মতো সুবিধা তো আর ওখানে নেই। আরে এ কি, আবার হঠাৎ করে তোমার মত বদলে গেল কেন? তোমার কথাতেই তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছেড়ে দিল্লিতে শিফট করেছি। বিভা, দিল্লি আসাটা আমাদের প্রয়োজন ছিল, তোমারও ওখানে ভালো লাগছিল না, আর দিল্লিতে আমাকে ভালো স্যালারি অফার করছিল। আর সত্যি বলতে কি, মনে হচ্ছে বিভা মায়ের শ্বশুরবাড়িটা পাহাড়ই হবে। হ্যাঁ, পরিষ্কার করে বলো না কি ব্যাপার। আরে আজকে অফিসে লাঞ্চ করার সময় দাসবাবুর সাথে কথা হচ্ছিল, তখনই উনি আমাদের মেয়ের জন্য একটা সম্বন্ধের কথা বললেন। ছেলে ওনার আত্মীয়, ছেলের বাড়ি কাশ্মীরে, একদম পাহাড়ের মাঝখানে, পরিবারটাও খুব বেশি বড় নয়, মা বাবা, এক ছেলে এক মেয়ে। ছেলে গিরিশের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, আর মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে। পরিবারটা তো ভালোই, কিন্তু কাশ্মীর, এত দূরে অদিতিকে কি করে পাঠাবো? তুমিও তো চিন্তা করো না গো, এটা ভগবানের ইচ্ছে। না হলে যখন অদিতির পাহাড়ে বিয়ে করার ইচ্ছা হলো, তখন কি এই সম্বন্ধটা আসতো? যাও, তুমি কি মেয়ের সাথে কথা বলো। বিভা গিয়ে অদিতিকে তার এই সম্বন্ধের কথা বলে, আর কাশ্মীরের নাম শুনে অদিতি এক কথাতেই রাজি। আরে মা, এ তো ভাববার কি আছে, কাশ্মীরে হবে আমার শ্বশুর বাড়ি। তুমি একদম ভেবো না, ঝটপট হ্যাঁ বলে দাও মা। ওয়াও, কি মজা। একবার ঠান্ডা মাথায় ভেবে নে মা, আমি পাহাড়ে থেকেছি, তাই জানি ওখানে থাকতে কতটা কষ্ট। পাহাড়ি জায়গায় 2-4 দিন ঘুরে আসা আর ওখানে সারা জীবন কাটানো, দুটোর অনেক পার্থক্য মা। আরে মা, তুমি এত চাপ নিও না, তুমি না অনেক গভীরে চলে যাও, বাবা ঠিকই বলে। তুমি না ওদের তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও, না হলে ওরা অন্য কাউকে পছন্দ করে নেবে। আরে দাঁড়া, একবার ছেলেটার ছবিটা তো দেখে নে। আরে মা, ছবি টবি দেখার দরকার নেই, বাবা তো দেখেছে, বাবার পছন্দ মানেই আমার পছন্দ। আর মা, কাশ্মীরের সুন্দর পরিবেশে আমি সবসময় থাকতে পারবো, এর থেকে বেশি আর কি চাই। অদিতি নিজের বিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কিছুদিনের মধ্যেই গিরিশ আর অদিতির বিয়ে হয়ে যায়, আর অদিতি খুশি মনে কাশ্মীরে তার শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু তারপর অদিতি মা, যাও
সবার জন্য গরম স্যুপ বানিয়ে আনো। কিন্তু মা, 1 ঘন্টা আগেই তো সবাই একসাথে কফি খেলো। এটা কাশ্মীর বাবা, এটা তোমার দিল্লি না। এখানে ঠান্ডা থেকে বাঁচতে গেলে কিছু সময় অন্তর গরম পানীয় খেতে হয়। তাই প্রথমে সবাই কফি খেয়েছে, এবার গরম স্যুপ খাবে। এর কিছুক্ষণ পর সবার জন্য আদা দেওয়া চা বানিয়ে ফেলো, ঠিক আছে? এটা ছিল অদিতির শ্বশুর বাড়ি, তার উপরে কাশ্মীরের ঠান্ডা। এখানে অদিতির বাপের বাড়ির কোনো অজুহাত চলবে না। তাই ইচ্ছে না থাকলেও কিছু সময়ের ব্যবধানে ওকে সবার জন্য গরম পানীয় কিছু বানাতেই হতো। এই যা, এটা যে পুরো ঠান্ডা হয়ে গেল অদিতি। আরে আমি তো এইমাত্র বানিয়ে আনলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ মা, এখানে এমনটাই হয়। যাও আবার গরম করে নিয়ে আসো, আর এবার কেটলি করে আনবে, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আস্তে আস্তে অদিতি এই পাহাড়ি জীবনে সাইড এফেক্ট বুঝতে পারলো, আর সেটা বুঝতে পারলো যে পাহাড়ি জীবনযাত্রা আর এখানকার খাবার দাবার ওর বাপের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। ওহ, কি ঠান্ডা গো! এই কারেন্ট কখন আসবে গো? ওহ, একবার যখন গেছে ও আরামায়েশ করেই আসবে। হ্যাঁ, এটা তুমি কি বলছো গো? হিটার ছাড়া তো আমি বাঁচবই না ঠান্ডায়। আচ্ছা শোনো না, আমাদের কাছে ইনভার্টার আছে তো, ওটা চালাও। হ্যাঁ আছে তো, কিন্তু সেটা আমরা খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখি। এই সামান্য ঠান্ডাতে চালিয়ে লাভ নেই। কি খারাপ সময়? এর থেকে খারাপ সময় কবে আসবে গো? দেখো না, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছি, এখানকার ঠান্ডার অভ্যাস নেই তো, তাই এমন হচ্ছে। তুমি এক কাজ করো, এই ব্ল্যাঙ্কেটটা গা দিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর পরের দিন কি সকাল 11টা বেজে গেল, এখনো সূর্য উঠলো না। সূর্য ওঠার আশা তো ছেড়েই দাও বৌমা, এটা ডিসেম্বর মাস, এখন সোজা বরফ পড়বে। বরফ পড়ার কথা শুনে অদিতি খুব খুশি হয়ে যায়, কারণ ওর যে স্বপ্ন ছিল স্নোফলস দেখার। কিন্তু সত্যি যখন বরফ পড়ল তখন ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল। আরে অদিতি, এখানে বসে কি করছো? চলো দেখো গিয়ে, বাইরে বরফ পড়ছে। তুমি তো কাশ্মীরের স্নোফল খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ দেখতাম তো, কিন্তু খুব ঠান্ডা লাগছে গো। এই যা, আমি তোমায় বলতেই ভুলে গেলাম, যতক্ষণ স্নোফল হবে ততক্ষণ কিন্তু হিটার চালানো যাবে না। কিন্তু কেন? কারণ স্নোফলের সময় দরজা জানলা বন্ধ রাখতে হয়, তাই তখন যদি আমরা হিটার চালাই সেটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা চলো তাড়াতাড়ি বাইরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ও যখন রুম থেকে বাইরে এলো তখন সবাই ওকে দেখে খুব হাসতে লাগলো। অদিতি, নিজের একই হাল করেছো তুমি, তোমাকে দেখতে যে কার্টুন লাগছে। সবাইকে এভাবে হাসতে দেখে ওর খুব খারাপ লাগে আর ওর চোখে জল চলে আসে। কোনো ব্যাপার না মা, পাহাড়ে শ্বশুরবাড়ি থাকায় কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। আর আমি এও জানি বৌমা, ধীরে ধীরে তুমি সব অ্যাডজাস্ট করতে পারবে, যেমন আমি পেরেছি। কিন্তু আপাতত তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। কি বৌমা, আমি ঠিক বললাম তো? শাশুড়ির এই কথা শুনে অদিতির মুখে হাসি ফুটে উঠল, আর সে বুঝতে পারল যে পাহাড়ে শ্বশুরবাড়ি থাকার কথা ভাবা আর শ্বশুরবাড়িতে থাকা দুটো আলাদা। আর এমনটা নয় যে ও হেরে গিয়েছিল, শুধু কটা দিনের জন্য সে নিজের মায়ের বাড়িতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। বৌদি, আমাদের কলেজের তরফ থেকে গোয়াতে একটা ট্রিপ অর্গানাইজ করেছে, আর তার জন্য 5,000 টাকা লাগবে। আমার সব বন্ধুরা যাচ্ছে, আমিও যেতে চাই। প্লিজ আমায় যেতে দাও না বৌদি। হে ভগবান, 5,000 টাকা! এই টাকায় তো আমার মাসের রেশন হয়ে যাবে। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে থাকো আর আমায় কাজে সাহায্য করো। এই নাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও, গোয়া যাবে। কিন্তু বৌদি, আমার যে কলেজে যেতে দেরি হয়ে যাবে, আমি সন্ধেবেলায় এসে করে দিই। আরে লেখাপড়া করে কোথাকার কালেক্টর হবে শুনি? বিয়ের পর তো রান্নাঘরে জীবন কাটাতে হবে। তাই যাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও। এরপর বেচারি শিবানী ওই দিন আর কলেজে না গিয়ে বাড়িতে থেকেই কাপড়গুলো ইস্ত্রি করতে লাগলো। শিবানী যখন 8 বছরের ছিল তখনই তার মা বাবা মারা গিয়েছিলেন, তাই ও দাদা বৌদির সঙ্গেই থাকতো। কিন্তু ওর দাদা বৌদি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। পরের দিন সকালে শিবানী যখন কলেজে গেল তখন ওর বেস্ট ফ্রেন্ড আকাশ বলল, আরে শিবানী, কালকে কেন কলেজে এলে না? তুমি জানো আমি কালকে কতক্ষণ পর্যন্ত তোমার জন্য ওয়েট করছিলাম? না না, এমনি আকাশ, অ্যাকচুয়ালি ঘরে অনেক কাজ ছিল। অনেক কাজ ছিল নাকি তোমার বৌদি চায়নি তুমি কলেজে আসো? হ্যাঁ আকাশ, আসলে আমার বৌদি আমাকে আসতে দিচ্ছিল না, কারণ বৌদি চান না যে আমি কলেজে পড়ি। তাই আমি বাড়িতে পড়লেও বৌদি কোনো না কোনো বাহানায় আমাকে কাজেই লাগিয়ে দেন। তবে তুমি ওনার নালিশ তোমার ভাইকে কেন করো না? দাদাকে বলে কোনো লাভ নেই, উনিও বৌদির মতনই সারাদিন আমার সঙ্গে ঝগড়া করেন। বিয়ের আগে
দাদা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু যখন থেকে বৌদি ওনার জীবনে এসেছেন তখন থেকে উনি পুরো বদলে গেছেন। শিবানীর উদাস চেহারা দেখে আকাশ খুব দুঃখ পেল, কারণ সে শিবানীকে মনে মনে খুব পছন্দ করত। কিন্তু শিবানী এসব ব্যাপারে কিছুই জানতো না। তখনই কলেজের ঘন্টা বাজলো আর আকাশ শিবানীকে হাসতে হাসতে বলল, আরে তাড়াতাড়ি চলো, ত্রিপাঠী স্যারের ক্লাস শুরু হলো বলে। তুমি জানো তো, লেট হলে উনি ক্লাসে ঢুকতে দেয় না। এরপর শিবানী আর আকাশ জোরে জোরে হাসতে লাগলো আর তারপর লেকচার অ্যাটেন্ড করতে ক্লাসে চলে গেল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এরপর একদিন আকাশ তার গাড়িতে করে শিবানীকে তার বাড়িতে পৌঁছে দিতে গেল, কিন্তু ওরা গাড়ি থেকে নামার সময় নয়না ওদের দেখে ফেললো আর শিবানী ঘরে ঢুকতেই ওকে বলল, এটা কোনো সময় হলো বাড়ি আসার? লজ্জা শরম কি শেষ হয়ে গেছে তোমার? বৌদি তুমি এত চেঁচাচ্ছ কেন? আমার তো জাস্ট 1 ঘন্টাই লেট হয়েছে, কিন্তু তুমি এমন করছো যেন আমি 2 দিন বাদে ফিরলাম। কে? আমার সাথে তর্ক? আজ যদি তোমার থেকে আমি 1 ঘন্টার হিসেব না নেই, তবে কাল থেকে যে তুমি 2-3 দিন উধাও থাকবে। তাই যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বৌদি, 2 দিন পরেই আমার কলেজের এক্সাম আছে, তাই আমি লাইব্রেরিতে বসে পড়ছিলাম, কারণ বাড়িতে থাকলে তুমি যে আমাকে কাজের বাহানায় পড়তেই দাও না। আচ্ছা মেয়ে, জিভ তো তোমার কচকচ করে কাচির মতো চলছে। ওই ছেলেটা কে ছিল যে তোমায় ছাড়তে এসেছিল? বলো। ও আমার সঙ্গেই কলেজে পড়ে। আজকে পড়তে পড়তে লেট হয়ে গিয়েছিল, তাই ও আমাকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। ভালোই পাখা গজিয়েছে তোমার। আজ একজনের সাথে রাতে বাড়ি ফিরেছো, কালকে আবার একজনকে বিয়ে করে বাড়ি ফিরবে। তবে আমাদের সম্মানের কি হবে? আসতে দাও তোমার ভাইকে, আজকে সব বলবো। শিবানী নয়নাকে অনেকবার বোঝানোর চেষ্টা করল যে যেমনটা ও ভাবছে তেমনটা কিছুই নয়, কিন্তু নয়না ওর কোনো কথাই শুনল না। আর মৃদুল বাড়ি ফিরতেই নয়না ওর কাছে শিবানীর বিরুদ্ধে নালিশ করতে লাগলো। তাই পরের দিন সকালে যখন শিবানী কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই মৃদুল ওকে বাধা দিয়ে বলল, শিবানী, আজ থেকে তুই কলেজ যাবি না। কিন্তু কেন দাদা? আজ যে আমার এক্সাম। আরে অনেক পড়াশোনা করেছিস, এখন ঘরে থেকে ঘরের কাজে মন দে। আর আমাদের মুখে চুনকালি মাখানোর আগেই আমরা তোর বিয়ে দিয়ে দেবো। কি? বিয়ে? এত তাড়াতাড়ি? না না, নিজের পড়াশোনা শেষ করে আমি কখনোই বিয়ে করব না। শিবানী, তুই জানিস তো, আমি একবার যেটা বলে দিই সেটাই হয়। কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, তৈরি থাকবি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো। শিবানী মৃদুলকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মৃদুল ওর কোনো কথাই শুনল না। অন্যদিকে কলেজে বসে আকাশ শিবানীর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু শিবানী পরীক্ষা দিতে না আসায় আকাশও পরীক্ষা না দিয়েই এক্সাম হল থেকে বেরিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর শিবানী আর আকাশের বন্ধু নিধি আকাশের কাছে এসে বলল, আকাশ, তুমি পাগল হয়ে গেছো নাকি? পরীক্ষা না দিয়ে চলে এলে যে? নিধি, আজ শিবানী কলেজে এলো না, আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই তুমি কি একবার ওর বাড়িতে গিয়ে খোঁজ নেবে সব ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু তুমি বলো, তুমি শিবানীকে এত ভালোবাসো, কিন্তু ওকে বলছো না কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তুমি কি ওকে বলবে কাল যেন সকালে ও আমার সাথে পাহাড়ের মন্দিরে দেখা করে? এরপর নিধি সোজা শিবানীর বাড়িতে গিয়ে ওকে আকাশের মেসেজটা দিয়ে দিল। পরের দিন সকালে শিবানী ওই মন্দিরে গিয়ে আকাশের সঙ্গে দেখা করে কেঁদে বলল, আকাশ, আমার দাদা বৌদি আমাকে জোর করে একজন অশিক্ষিত ডিভোর্সি ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, আর ওর 2টো বাচ্চাও আছে। কি? কিন্তু উনি এমন কেন করছে? কারণ ওই ছেলের অনেক টাকা আছে, তাই দাদা বৌদি ভাবছেন যে ওই বাড়িতে আমার বিয়ে হলে ওদেরও টাকা পয়সার অভাব হবে না। নিধি আমাকে সবকিছু বলে দিয়েছে, আর এই নরক থেকে বাঁচার একটাই উপায়, যে তুমি তোমার দাদা বৌদির বাড়ি থেকে বেরিয়ে এসো। কিন্তু তারপর আমি কোথায় যাব? দাদা ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। তুমি আমার বাড়ি চলো শিবানী, কথা দিচ্ছি তোমাকে জীবনে কোনো কিছুর অভাব পেতে দেবো না। কিন্তু তোমার বাড়িতে এইভাবে থাকলে লোকেরা কি বলবে, আর তোমার বাড়ির লোকেরাও বা কি ভাববেন? না না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। শিবানী, আজ আমরা মন্দিরে দাঁড়িয়ে আছি, আর আমি ভগবানের সামনে দাঁড়িয়ে তোমাকে কোনো মিথ্যে বলবো না। আমি তোমায় খুব ভালোবাসি আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। শিবানী, তুমি কি আমায় বিয়ে করবে? আমি ভগবানকে সাক্ষী রেখে সারা জীবন তোমার পাশে থাকার কথা দিচ্ছি। তোমাকে যে কোনো পরিস্থিতিতে খুশি রাখবো, তোমার চোখে কখনো জল আসতে দেবো না। এরপর আকাশের কথা শুনে শিবানী অবাক হয়ে গেল, আর ও কিছু বলার আগেই আকাশ মন্দিরের পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে শিবানীর সিঁথিতে পরিয়ে দিল। আর আকাশের এই ব্যবহার শিবানীর মনও জয় করে নিয়েছিল, কারণ ও যে জীবনে প্রথমবার এমন ভালোবাসা পেয়েছিল। তাই শিবানী আকাশকে অগ্নি সাক্ষী করে ওই মন্দিরেই বিয়ে করে নিল। বিয়ে করে শিবানী আকাশকে সঙ্গে করে প্রথমেই ওর বাড়িতে গেল। ওদের দেখতেই নয়না নিজের বুক চাপড়াতে লাগলো। হে ভগবান, কি করে ফিরেছে এই মেয়েটা? এখন আমরা কোন মুখ নিয়ে সমাজে বেরোবো? যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল। আচ্ছা,
আর যখন তোমরা ওই অশিক্ষিত ডিভোর্সি 2 বাচ্চার বাপের সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছিলে তখন সব ঠিক ছিল, আর আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতেই মুখে চুনকালি। শিবানী, এটা তুই ঠিক করিসনি। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিনও তোর এই অপয়া মুখটা আমাকে দেখাবি না। আজ থেকে তুই আমাদের কাছে মৃত। আমি তো তোমার কাছে ওই দিনই মারা গিয়েছিলাম, যেদিন বৌদি বিয়ে করে এই বাড়িতে এসেছিল। শুধু তোমার বলতেই কয়েকটা বছর লেগে গেল। এরপর আকাশ যখন শিবানীকে গাড়ি করে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন শিবানী ওকে জিজ্ঞাসা করলো, আকাশ তোমার ভয় করছে না? আমার তো খুব ভয় করছে। জানি না তোমার বাবা মা কি বলবেন, জানি না ওরা আমাদের এই সম্পর্কটা মানবেন কিনা। তুমি ঘাবড়িও না শিবানী, ভগবান যদি চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। বাড়ি পৌঁছেই আকাশ গাড়ি থেকে নেমে শিবানীর দিকের দরজাটা খুলে ওকে গাড়ি থেকে নামতে বলল। এরপর শিবানী ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে ঘরে ঢুকতেই ওদের ওপর হঠাৎ করেই পুষ্পবৃষ্টি হতে লাগলো। আর শিবানীর শাশুড়ি মা হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। শিবানী এইসব দেখে অবাক হয়ে গেল। আকাশের মা বাবা খুব স্নেহ ভরেই শিবানীকে ঘরে বরণ করে নিলেন, আর উপহার হিসেবে ওকে অনেক সোনার গয়নাও দিলেন। এরপর মা বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পর শিবানী আকাশকে বলল, আকাশ এবার তো বলো এইসব কি হচ্ছে? তোমার বাবা মা রাগ করার বদলে আমাদের বরণ করে নিচ্ছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা, সব বলছি। আসলে আমি আমার মা বাবাকে তোমার ব্যাপারে আগে থেকেই সব বলে রেখেছিলাম, আর ওনারাই আমায় বলেছে যে তোমাকে যেন আমি আজই বিয়ে করি, আর তোমাকে ওনাদের পুত্রবধূ করে যেন আজই নিয়ে আসি। আর এই সব কিছুর আইডিয়া মা বাবারই ছিল। ও আচ্ছা, তাই মন্দিরে আমি জবাব দেওয়ার আগেই তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, যাতে আমি তোমায় বারণ না করতে পারি। হ্যাঁ, তাই আমার মা বাবা সকাল থেকে এইসব প্রস্তুতি করছে। ওরাই ঘরটাকে সাজিয়েছে, গিফটও এনেছে, আর ফুলের আইডিয়াটাও ওনাদেরই ছিল। সত্যি আকাশ, তোমার বাবা মা খুব ভালো মানুষ। তোমার নয়, আমাদের। আজ থেকে যে ওরা আমাদের মা বাবা। হ্যাঁ, আমাদের মা বাবা খুব ভালো। এরপর ওরা দুজন গ্র্যাজুয়েশন পাশ করল, আর তারপর দুজনেই এমএনসি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।